সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। 19 ডিসেম্বর শুরু, 16 জানুয়ারির মধ্যে শেষের আশা। 11টা টিম ছিল, 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা বিসিবির। বিজয় অঙ্কনের সঙ্গে জায়গা হয়নি ফর্মে থাকা নাঈম হাসানের, ফিরেছেন জয়। ব্যবহারের উপযুক্ত না হওয়ায় ভেঙে ফেলার সিদ্ধান্ত বিসিবির গ্রিন হাউস ইনডোর। সময় সংবাদে জানিয়েছেন সভাপতি বুলবুল, 2.5 বছরে ব্যয় দ্বিগুণ হলেও ব্যর্থ পুরো প্রকল্প। সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি, সেই শেডটা বা গ্রিন হাউস যেটা আমরা করেছিলাম সেটা আমরা ডিসমেন্টাল করছি। সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি জানতে পারবো। জাতীয় দলে এখনই কিউবা মিচেলের ভবিষ্যৎ দেখছেন না কাবরেরা। ছুটি শেষে কিংসের ফুটবলারদের ছাড়াই সেরেছেন অনুশীলন। হোম ম্যাচে ভারতকে হারানোর আশাবাদ। এবং কিছুক্ষণ পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে চ্যাম্পিয়ন্স শো এর অপেক্ষা। ইউসিএলে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন। শুরুতে ক্রিকেট, সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে এসে বাদ পড়েছে আরও 3 আগ্রহী প্রতিষ্ঠান। 17 নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। উন্মুক্ত নিলাম আর বিদেশির সংখ্যা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। 19 ডিসেম্বর আসর শুরু করে 16 জানুয়ারির মধ্যে শেষ করতে বদ্ধপরিকর বিপিএল কমিটি। সারাদিন ঢাকঢাক গুড়গুড়। মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার, সব জায়গায় গুঞ্জন কয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল। প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারো। অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বেলা গড়িয়ে রাত, দফায় দফায় বৈঠক বিসিবির পুরানো ডেরায়। মাঝে আসলেন বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত এন্টি কারাপশন ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল, তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ। অবশেষে 3 ঘন্টা পর বের হয়ে ইফতেখার মিঠু জানালেন 5 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মতে এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। 11 প্রতিষ্ঠান থেকে 8, শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল 3। বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস, জানালেন বোর্ডের সহসভাপতি। আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। সো এই 3টা হলো আমাদের টার্গেট ছিল। দল কমায় কমবে ক্রিকেটারদের সুযোগ, বিদেশি বাড়লে দেশিদের জন্য আরও বিপদ। নাজমুল আবেদিন ফাহিম জানালেন ভাবা হচ্ছে বিষয়টা নিয়ে, তাই নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারে একটা চিন্তা হয়। অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, আমাদের প্লেয়ারদের স্বার্থ রক্ষিত। আর্থিক সঙ্গতি প্রমাণে ইতোমধ্যে 2 কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 5 দিনের মধ্যে দিতে হবে আরও 10 কোটি, না হলে বসা যাবে না 17 নভেম্বরের ড্রাফটে। এই 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফেইট হয়ে যাবে। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। জাতীয় নির্বাচন এবং টি-20 বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায়। 19 ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে 16 জানুয়ারির মধ্যে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এক সিরিজ পর ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। লিপু শান্তর স্কোয়াডে
জায়গা হয়নি সবশেষ শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ 9 উইকেট নেয়া নাঈম হাসানেরও। আর এই সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্বের আরও একটা অধ্যায় শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের পরই অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। তবে 3 মাস পর আবারও বদলান সিদ্ধান্ত। তাকে অধিনায়ক করেই আয়ারল্যান্ড সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচক প্যানেল স্কোয়াডে রেখেছে নানা চমক। জায়গা হয়নি আগের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীর। এক সিরিজ বাদই দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কা সিরিজে 4 ইনিংসে মাত্র 23 রান করেন বিজয়। স্কোয়াডে ফেরা জয়েরও সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরমেন্স ভালো নয়। সবশেষ 8 ইনিংসে পাননি কোনো 50-র দেখা। যদিও ঘরোয়া লিগের পারফরমেন্সে তার উপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। ওপেনিংয়ে তার সঙ্গী সাদমান ইসলাম। মুমিনুল লিটনও আছেন স্কোয়াডে। সব ফরম্যাটে অফ ফর্মে থাকা জাকের আলীকে রাখা হয়েছে দলে। শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ না খেলা মাহিদুল ইসলাম অঙ্কনেরও জায়গা হয়নি, যদিও এ দলের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। অলরাউন্ডার মেহেদী মিরাজ ছাড়াও স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল হাসান মুরাদের। তবে সবাইকে অবাক করেছে স্কোয়াডে নাঈম হাসানের না থাকা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টে নাঈম নিয়েছেন মোট 9 উইকেট। প্রথম ম্যাচে পেয়েছেন 5 আরও। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ মুশফিকুর রহিমের কাছে বিশেষ। মিরপুরে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে নিজের 100তম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। এই ম্যাচ নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা। 2 ম্যাচের এই সিরিজে থাকবে টাইগারদের শক্তিশালী পেস ডিপার্টমেন্ট। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন এবাদত হোসেনও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের এই সিরিজ সিলেটে প্রথম ম্যাচ শুরু হবে 11 নভেম্বর থেকে। তামিম হোসেন, সময় সংবাদ। 4 কোটি টাকার প্রকল্পে 2 বছরে খরচ হয়েছে দ্বিগুণ। তবে বিসিবির সেই গ্রিন হাউস ইনডোর ব্যবহারের উপযুক্ত না হওয়ায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। সময় সংবাদকে নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাই পারফরমেন্স ইউনিটকে নতুনভাবে সাজাতে চান সাবেক টাইগার অধিনায়ক। সূচি চূড়ান্ত হবে আগামী 12 নভেম্বর। এই ব্যস্ততাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি হার্ডলি ঘুমাই। আমার ঘুম দরকার একটু, এইটুকু বলতে পারি আমি। বিশ্রামের সুযোগ নেই দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের, ঠিক যেমন ওই অভিষেক টেস্টের মতো। যখন ক্রিজে আসেন তখন দলীয় 44-এ 2 ওপেনারকে হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। একই অবস্থা তো বিসিবি চেয়ারে বসেও। প্রথম দফায় ভাঙাচোরা এক বোর্ড নিয়েই চালিয়েছেন কার্যক্রম। এরপর নির্বাচনী মারপ্যাচ সামলেছেন ব্যাকফুটে। স্টেপ আউট করে এবার দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাবার পালা। তবে কাজটা বড্ড জটিল। পাপনের বোর্ডের অধীনে ফ্যাসিলিটিসের নামে চলে দুর্নীতির মহোৎসব। 2.5 বছর আগে একাডেমির মাঠে গ্রিন হাউস প্রযুক্তির ইনডোর বসানোর সিদ্ধান্ত নেয় মাহবুব আনামের গ্রাউন্ডস কমিটি। 75 মিটার দীর্ঘ এই ফ্যাসিলিটিসের পেছনে প্রাথমিক বাজেট 4 কোটি হলেও খরচ দাঁড়ায় 8 কোটিতে। অথচ এখানে একদিনও হয়নি অনুশীলন। নতুন কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভেঙে ফেলতে হবে পুরোটাই। আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আমরা একসাথে বসেছিলাম এবং আমরা বেশ কিছু সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি। সেই শেডটা বা গ্রিন হাউস যেটা আমরা করেছিলাম সেটা আমরা ডিসমেন্টাল করছি। সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি জানতে পারবে। এদিকে হাই পারফরমেন্স ইউনিটকে বছরব্যাপী চালু রাখার উদ্যোগ নিয়েছে বুলবুলের বোর্ড। শুধুমাত্র টুর্নামেন্ট কেন্দ্রিক নয়, চলবে দেশ ও দেশের বাইরে টানা ক্যাম্প। থাকবে পূর্ণ কোচিং স্টাফ। ক্যাম্পের সূচি চূড়ান্ত হবে আগামী 12 নভেম্বর। একটা ডিপার্টমেন্টের সাথে বসছি, তবে আমাদের ক্রিকেট ডিপার্টমেন্টটাকে অ্যালাইন করার চেষ্টা করছি। দেখেন, আন্ডার 19-এ যখন একটা এজ গ্রুপে খেলে 13, 15, 17, 19 যখন খেলে, তারপরে তার সেই প্লেয়ারটার পাথওয়েটা বা দিক নির্দেশনটা কী হওয়া উচিত, অবশ্যই এই এইচপি সিস্টেমে আসা উচিত। এইচপি সিস্টেম থেকে কীভাবে সে জাতীয় দলে খেলবে, এই পাথওয়েগুলো আমরা ক্লিয়ার করছি। এতদিন ধরে আমাদের যে হাই পারফরমেন্স ডিপার্টমেন্টটা ছিল, এটা ছিল শুধুমাত্র কয়েকটা ইভেন্টে অংশগ্রহণ করতো বা সেটা কোনো অ্যাকচুয়াল দিক নির্দেশনা ছিল না। তো আমরা চেষ্টা করছি একটা ক্রিকেটারের পাথওয়ে কীরকম হওয়া উচিত এবং সেটা হওয়ার জন্য সেই যে ডিপার্টমেন্টগুলো আছে কীভাবে সেগুলো অপারেশন করবে, সেগুলো কীভাবে প্লেয়ারদের গ্রোথ দেখবে, সেখানে কোচটা কীভাবে কাজ করবে, কীভাবে রিপোর্ট করবে, সবগুলো এখন আমরা ক্লিয়ার একটা পাথওয়ে, শুধু বলবো না, একটা ডকুমেন্ট পেয়ে গেছি যেগুলো আমরা ফলো করবো শুধুমাত্র। প্রথম সেঞ্চুরিয়ানের ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে পথ চলা শুরু করেছে বাংলাদেশ। বাধা বিপত্তি
শক্তি আছে অনেক, তবে তা পেরিয়ে বুলবুল কতদূর এগিয়ে নিতে পারে দেশের ক্রিকেটকে সে অপেক্ষাই ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের লেগ স্পিনে এখন একজন আইকন রিশাদ হোসেন। আন্তর্জাতিক সার্কিটে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই বদলে যেতে শুরু করেছে লাল সবুজের স্পিনারদের চিন্তাভাবনা। তার দেখাদেখি অনেকেই এখন আগ্রহী হচ্ছে স্পিনের এই দিকটাতে বলে মনে করেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। গুগলির পর এবার ফ্লিপার এবং স্লাইডার নিয়ে কাজ করছেন রিশাদ। মুশতাকের আশা দ্রুতই লেগ স্পিনারদের সবগুলো স্টক বল দেখা যাবে এই লেগের ঝুলিতে। রিশাদ হোসেন বাংলাদেশের আর 5 জন ক্রিকেটার থেকে একটু আলাদা। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার এই স্পিনারকে আলাদা করা যায় খুব সহজেই। সেটা যে শুধু তার উচ্চতা বা দেহভঙ্গিমার কারণে তা কিন্তু নয়। আন্তর্জাতিক সার্কিটে রিশাদের পারফরমেন্সটাও তাকে আলাদা করে অন্য সবার চেয়ে। মূলত পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পড়েই বদলে গেছেন রিশাদ হোসেন। যদিও এই কৃতিত্ব একা নিতে চান না মুশতাক। দেখো, ক্রিকেটে সবসময় একজন আইকন প্রয়োজন হয়। রিশাদ তোমাদের লেগ স্পিনিং আইকন। আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার পারফরমেন্স এখন তরুণদের আগ্রহী করে। আমি বাংলাদেশে অনেককে পেয়েছি যারা এখন রিশাদের মতো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করতে চায়। এটা যে কোনো দেশের এগিয়ে যাওয়ার পথে প্রথম ধাপ। খুব দ্রুতই আমরা হয়তো আরো কোয়ালিটি স্পিনার পাবো ইনশাআল্লাহ। ক্রিকেট মাঠে লেগ স্পিনারদের জন্য কাজটা বরাবরই কঠিন। কারণ হিসেবে ধরা হয় এর স্টক বলগুলোর দুষ্প্রাপ্যতা। অনেক ভালো লেগ স্পিনার আছেন যাদের গুগলি খুব একটা কার্যকর নয়, কিন্তু রিশাদের হাতের কাজে মুগ্ধ মুশতাক। তার আশা দ্রুতই গুগলির মতো ফ্লিপার, স্লাইডারেও পরিপক্ক হয়ে উঠবেন রিশাদ হোসেন। গুগলি is a good art. দেখুন, গুগলি একটা আর্ট। সবাই এটা ব্যবহার করতে পারে না। রিশাদ এখন গুগলি অনেকটাই আয়ত্ত করে ফেলেছে। এবার উইন্ডিজের বিপক্ষে সে 2টা উইকেট পেয়েছে এই ডেলিভারিতে। এখন সে থার্ড স্টক বল নিয়ে কাজ করছে, যাকে আমরা ফ্লিপার ও স্লাইডার বলি। এই দুটো হয়ে গেলে রিশাদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তবে আমি সবার আগে বলছি, বেসিক ঠিক রাখতে হবে। পারফরমেন্সের জন্য এটা মুখ্য। When your basics and process is right, inshallah he can bowl all 5-6 balls. রিশাদের মতো আরো লেগ স্পিনার বাংলাদেশকে উপহার দিতে চান মুশতাক আহমেদ। তাই তো সব বিদেশি কোচরা ম্যাচের ফাঁকে যখন থাকেন ছুটিতে, তখন মুশিকে পাওয়া যায় মিরপুরের ইনডোরে, যেখানে স্থানীয় স্পিনারদের নিয়ে চলে তার কর্মযজ্ঞ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল লম্বা ছুটি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। বসুন্ধরা কিংসের ফুটবলাররা ক্যাম্পে অংশ না নেয় 15 জন ফুটবলারদের নিয়ে অনুশীলন সেরেছেন তিনি। এদিকে জাতীয় দলে কিউবা মিচেলের ভবিষ্যৎ সম্ভাবনা দেখলেও এখন তাকে প্রস্তুত মনে করছেন না হেড কোচ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল নিয়ে হতাশা থাকলেও নেপালের বিপক্ষে ম্যাচ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন স্প্যানিয়ার্ড। তবে ঘরের মাঠে ভারতকে হারানোই মূল লক্ষ্য কাবরেরার। যমজ সন্তানের বাবা হওয়ার সুখবর নিয়ে ছুটি কাটিয়ে ফিরেছেন হাভিয়ার কাবরেরা। ঢাকা নেমেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। কোচ যুক্ত হলেও এদিন মাত্র 15 জন ফুটবলার অংশ নিয়েছেন অনুশীলনে। কারণ এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে দেশে ফিরে এখনও ক্যাম্পে যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ক্যাম্পে এমন শূন্যতার দায় এড়িয়ে গেছেন হেড কোচ। এছাড়া অনুশীলন ক্যাম্পে কিংসের কিউবা মিচেলকে না রাখায় শুরু হয় সমালোচনা। কিউবাকে জাতীয় দলের ক্যাম্পে না রাখার কারণও স্পষ্ট করেছেন হেড কোচ। একসঙ্গে অনেক খেলোয়াড় নিলে প্রশিক্ষণের মান কমে যায়। 25 থেকে 27 জনের বেশি হলে ট্রেনিং এর গুণগত মান ধরে রাখা কঠিন। কিউবা প্রতিভাবান, তবে জাতীয় দলের জন্য তাকে আরো সময় নিতে হবে। তার মধ্যে প্রতিভা আছে, ভবিষ্যতে সে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবে, তবে এখনই সে প্রস্তুত নয়। আমার মনে হয় ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দেই। তারা কেন যোগ দেয়নি এটা আমার দেখার বিষয় না। এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তবে শেষ পর্যন্ত বাতিল হয় সেই ম্যাচ। তার পরিবর্তে নেপালের বিপক্ষে ম্যাচের আয়োজন করে বাফুফে। আফগানিস্তানের তুলনায় নেপাল দুর্বল প্রতিপক্ষ হলেও তাদেরকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মনে করছেন কাবরেরা।
ভারত ম্যাচ নিয়েও আশাবাদী তিনি। নেপাল ভালো করছে, তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছে। গত সেপ্টেম্বরে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের হয়েছে। খেলার কথা ছিল আফগানিস্তানের সাথে, সম্ভবত তারা একটু বেশি শক্তিশালী দল, কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। নেপালের বিপক্ষে ম্যাচও ভালো চ্যালেঞ্জিং হবে। আমাদের লক্ষ্য খুব পরিষ্কার, নেপালের বিপক্ষে জয় পেতে চাই। এরপর ভারতের বিপক্ষে জয়ই আমাদের মূল উদ্দেশ্য। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি বাছাই শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই অভিষেক হয় হামজা চৌধুরীর। তবে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্যাম্পে যোগ দেওয়ার দিনক্ষণ জানাতে পারেননি কাবরেরা। এখনো নিশ্চিত হওয়া যায়নি হামজা কবে যোগ দেবে। আশা করি আগামী 10 তারিখের মধ্যে হামজা আসবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সে খেলবে। সম্ভবত সমিত সোম আরও পরে আসবে, কিন্তু আবারও বলছি, নেপালের বিপক্ষে ম্যাচে তাকে কিছুটা সময় খেলার সুযোগ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো স্পোর্টস খেলোয়াড়রা যাতে পেশা হিসেবে নিতে পারে, জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এলে তা নিশ্চিত করা হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা 16 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। রাজনৈতিক কারণে কোনো খেলোয়াড় যাতে হয়রানির শিকার না হন সে বিষয়েও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। কোনো ক্ষেত্রে রাজনীতি নিষ্ঠুর, যে নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে সাফজয় গোলরক্ষক আমিনুল হককে, যে হাতে দেশের ফুটবলের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এনে দিতে ছিল তার অসামান্য অবদান, সেই হাতে হাত করা পরিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি নোংরা রাজনীতিকরা। তবুও আমিনুল ছিলেন লক্ষ্যে অবিচল। কারার লৌহ কপাট ভেঙে আন্দোলন চালিয়ে গেছেন ন্যায় আর নীতির পক্ষে। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে সব সময় পালন করেছেন বলিষ্ঠ ভূমিকা। নোংরা রাজনীতিকরা যে চর্চা করে গেছেন বিগত দিনে, মারাতে চান না সে পথ। নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান ক্রীড়াঙ্গনে সুষ্ঠু রাজনীতি চর্চার। আমি একজন স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাকে বারবার জেল খাটতে হয়েছে, আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কখনো চাই না যে কোনো ভবিষ্যতে কোনো স্পোর্টসম্যানকে কোনো রাজনৈতিক কারণে এই ধরনের কোনো নির্যাতনের শিকার হতে হয়। বেশ লম্বা সময় ধরে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করছেন আমিনুল। যেখানেই প্রয়োজন হয়েছে পৌঁছে গেছে তার সহযোগিতার হাত। শহরতলি থেকে শুরু করে নিভৃত লোকালয়, ক্ষমতায় না থেকেও তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে কাজ এগিয়ে নিতে হয়। এবার যখন সম্ভাবনা তৈরি হয়েছে নীতি নির্ধারণী পর্যায় থেকে কাজ করার, সেই পরিকল্পনাতেও তার মুনশিয়ানা। নির্বাচিত হয়ে এলে খেলোয়াড়দের দিতে চান সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা। প্রত্যেকটি খেলোয়াড় যারা বাংলাদেশের হয়ে খেলবেন বা ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, আমরা শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা তাদের লাইফটাকে সিকিউর করতে চাই, খেলাকে পেশা হিসেবে একটি নিশ্চয়তা প্রদান করতে চাই। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ নির্মাণ করে সেখানে শুধু মাঠ থাকবে এবং আমাদের ঢাকা মহানগরীতে যেখানে যেখানে আমাদের খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মাঠের উপযোগী গড়ে তুলে আমাদের সন্তানদের জন্য, প্রত্যেকটি এলাকার জন্য খেলাধুলাকে আমরা নিশ্চিত করতে চাই। দেশ স্বাধীন হওয়ার লম্বা সময় পরও ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি নির্ধারিত গন্তব্যে। সেটা সম্ভব হয়নি একজন যোগ্য নেতার যোগ্য নেতৃত্বের অভাবেই। সম্প্রতি যে দৃষ্টান্তগুলো স্থাপন করেছেন তাতে বলতেই হয় ক্রীড়াঙ্গনে সুদিন ফেরানোর চ্যালেঞ্জ একমাত্র আমিনুল হকের পক্ষেই নেওয়া সম্ভব। আমরা ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 2 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারির 24তম আসর। 8 নভেম্বর দেশের 30 দেশের তীরন্দাজদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবেন 209 জন আর্চার। বিশেষ ব্যবস্থাপনায় আনা হবে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের আর্চারদের। এবারের আসরে বাংলাদেশ নিয়ে আশাবাদী আর্চারি ফেডারেশন। এদিকে এশিয়ান আর্চারি কংগ্রেসে লড়বেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। প্রোগ্রামটা করছেন এখানে আমরা
ভেন্যু নিয়ে শঙ্কা কাটিয়ে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025। দুই ভেন্যু জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের এশিয়ান আর্চারি টুর্নামেন্ট। প্রথমাংশ হবে 8 থেকে 12 নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকাতে, আর ফুটবল ম্যাচের জন্য ফাইনাল 12-13 নভেম্বর হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। 30 দেশ নিয়ে 8 নভেম্বর শুরু 24তম এশিয়ান আর্চারির আসর, যেখানে পৃষ্ঠপোষকতায় থাকবে সিটি গ্রুপ। এ আসরে 10টি ইভেন্টে পদকের জন্য লড়বেন মোট 209 জন আর্চার। দুই ভেন্যুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও সফল আয়োজন নিয়ে আশাবাদী ফেডারেশনের সভাপতি। এটা অ্যাকোমোডেট করতে হয়েছে, আমি এখানে তো ডিটেইলস বলতে চাই না। অনেক সময় এই অ্যাকোমোডেট না করলে এই পুরো এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারতাম না। এই জন্য আমাদের শেষের অংশটা অনেক সময় এরকম হয়, এর আগেও হয়েছে, শেষের অংশটা আমরা আর্মি স্টেডিয়ামে সুন্দরভাবে করতে চাচ্ছি। এবারের আসরে বিশেষ ব্যবস্থাপনায় আনা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কয়েকটি দেশের আর্চারদের। দেশের মাটিতে এশিয়ান আর্চারি টুর্নামেন্টে দেশীয়দের নিয়ে বাড়তি প্রত্যাশা ফেডারেশনের। কিছু কিছু দেশ আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা এফেক্টেড, যেমন আমাদের ফিলিস্তিন, তাদের অসহায়ত্বের কথা আপনারা সবাই জানেন। তাদেরকে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। এখন পর্যন্ত তাদের ভিসার অনারেবলের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু হয়েছে। যেমন সিরিয়া আছে, তার মধ্যে একজন ইয়েমেন আছে, তাদের আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা চাই একটা সুন্দর সাবলীল একটা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হোক। এবারের আসরে বাংলাদেশি আর্চারদের নিয়ে আশাবাদী দীর্ঘ সময় আর্চারির সঙ্গে পৃষ্ঠপোষকতায় থাকা সিটি গ্রুপ। আমাদের স্লোগানটা যেমন তীর গো ফর গোল্ড, গো ফর গোল্ড ফর এভরিবডি। আমাদের তীরন্দাজরাও করবে, আর্চারি ফেডারেশনও করবে, আমাদের দেশও করবে, সব কিছু। গোল্ড মানে একে হচ্ছে স্বর্ণ পদক যেমন একটা আছে, আবার গোল্ড মানে একটা পারফেকশন। আমরা দেশ হিসেবে আমরা এরকম একটা সোনালী অধ্যায়ে প্রবেশ করব। ঢাকায় 8 নভেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি কংগ্রেস, যেখানে সভাপতি পদে লড়বেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন লামিনে ইয়ামালের ইতিহাস, নেই মেসি, রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ইউসিএল এর সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়নরা আছে দারুণ ছন্দে। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী মাদ্রিদিস্তারা। অন্যদিকে লিগে সময়টা খারাপ যাচ্ছে লিভারপুলের, তবে ঘরের মাঠে জয় চায় তারাও। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। 5 এল ক্লাসিকোর পর বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। আত্মবিশ্বাস বেড়েছে দলের, সেটা বলাই যায়। তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নতুন চ্যালেঞ্জ মাদ্রিদিস্তাদের সামনে। মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে। বিগ ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে। লিভারপুলের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তুনতুয়ানো। অসুস্থতার কারণে দলে থাকতে পারছেন না তিনি। আগের দিনের অনুশীলনেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। ম্যাচটা যে কঠিন চ্যালেঞ্জ হবে শাবি আলোনসোর জন্য তা বোঝা যায় তার আগের দিনের পরিকল্পনায়। সাংবাদিকদের সামনে কৌশল নিয়ে অনুশীলন না করে বরং নিজস্ব মাঠে শিষ্যদের নিয়ে করেছেন প্র্যাকটিস। ছন্দে আছে স্প্যানিশ জায়ান্টরা। লিগের সবশেষ ম্যাচটা তারা জিতেছে 4-0 ব্যবধানে। 14 ম্যাচে যা তাদের 13তম জয়। এমন দুর্দান্ত ফর্ম নিয়ে অ্যানফিল্ডে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। 8 বারের দেখায় লিভারপুলের বিপক্ষে 7 জয় ও 1 ড্র। সবশেষ 2009 সালে একটি জয় পেয়েছিল অলরেডরা। লড়াইটা শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, এই ম্যাচ দিয়ে পুনর্মিলনী হবে আলেকজান্ডার আর্নল্ডের। একাডেমি থেকে উঠে এসে অলরেডদের হয়ে জিতেছেন 2টি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আবারও ফিরছেন অ্যানফিল্ডে। লিভারপুলের জন্য ম্যাচটা বেশ কিছু রেকর্ড গড়ারও। মাত্র 2 গোল করলে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় 500 গোলের মাইল ফলক স্পর্শ করবে ইংলিশ জায়ান্টরা। একই সঙ্গে সালার অ্যানফিল্ডে হবে 200 ম্যাচ। আর 2 গোল পেলেই আফ্রিকান কোনো ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 50 গোলের রেকর্ড গড়বেন তিনি। গ্যাকপো, সালা, ম্যাকঅ্যালিস্টার, ভ্যান ডাইক একিতিকেদের নিয়ে একাদশ সাজাতে পারেন আর্নে স্লট। লিগের ব্যর্থতার মাঝে ইউসিএলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাস দিবে ইংলিশ জায়ান্টদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর। রাতের হাই ভোল্টেজ আরেক ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে টানা 15 ম্যাচ জেতা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের
জয়রথ থামিয়ে দিতে চায় ইউসিএল এর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লক্ষ্য বায়ার্ন মিউনিখের। পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের সেরা দু দলের লড়াই, তার উপর একদল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অন্য দল এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে 6 বার। পার্ক দে প্রিন্সেসে পিএসজি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের লড়াইটা হবে তাই সমানে সমান। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত টানা 15 ম্যাচ জয়ে দলটি গড়েছে নতুন রেকর্ড। ইউরোপের শীর্ষ 5টি লিগের মধ্যে মৌসুমের শুরু থেকে এটি সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। শুধু রেকর্ড নয়, এই 15 ম্যাচে জার্মান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের জালে জড়িয়েছে 54টি গোল। দুর্দান্ত ছন্দে আছে ক্লাবটির হয়ে খেলা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। চলতি মৌসুমে 22 গোল করেছেন এই স্ট্রাইকার, যাকে নিয়ে অবশ্যই রক্ষণে বাড়তি পরিকল্পনা সাজাতে হবে পিএসজি কোচ লুই এনরিককে। তবে প্রতিপক্ষ নিয়ে সতর্ক বায়ার্ন কোচ, নিজেদের নিখুঁত খেলাটাই খেলতে চান ভিনসেন্ট কোম্পানি। তবে বায়ার্নের জয়রথ থামিয়ে দেওয়া সহজ হবে না পিএসজির জন্য। চলতি মৌসুমে লিগ ওয়ানে একচেটিয়া আধিপত্য হারিয়েছে তারা। এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে জিতেছে 60টিতে, হেরেছে 1টি, বাকিগুলো হয়েছে ড্র। তবে নিজেদের মাঠ বলেই এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী প্যারিসিয়ানরা। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেয়েছে ক্লাবটি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্যালন ডিওর জয়ী ফুটবলার ওসমান ডেম্বেলে। এই দলটার উপর আস্থা রাখছেন কোচ লুই এনরিকে। অবশ্য পরিসংখ্যান কথা বলছে বায়ার্নের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4 দেখায় জার্মান চ্যাম্পিয়নদের কাছে হারতে হয়েছে পিএসজিকে। যদিও ক্লাব বিশ্বকাপে সব শেষ দেখায় 2-0 গোলের জয় পেয়েছে প্যারিসিয়ানরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইনজুরি কাটিয়ে ক্লাবের জার্সিতে মাঠে ফিরলেও নেইমারের সুযোগ হলো না ব্রাজিলের নভেম্বর উইন্ডোর জাতীয় দলের স্কোয়াডে। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে সিবিএফ। 26 সদস্যের দলে একমাত্র প্রত্যাবর্তন ফ্যাবিনিয়ানোর। 2022 বিশ্বকাপের পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদে খেলায় ফুটবলার। 15 ও 19 নভেম্বর তিউনিশিয়া ও সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। 2026 বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আগেই। মূল পর্বে কেমন ফুটবল খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সেটারই রিহার্সাল চলছে এখন। কোচ কার্লো আনচেলত্তি দলটাকে গুছিয়ে নিতে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। এবছর নভেম্বর উইন্ডোতে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে 26 সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার, সেই আশায় তাকিয়ে ভক্তরা। কিন্তু একটার পর একটা ইনজুরি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। তবে ইনজুরি কাটিয়ে ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার, কিন্তু জায়গা হয়নি ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোয়াডে। এই উইন্ডোর পর আগামী বছর মার্চে আরও একটি উইন্ডো পাবে দল। সেই উইন্ডোতে নেইমারকে জাতীয় দলে দেখা গেলে ধরে নিতে হবে আসন্ন বিশ্বকাপে আর ফিরছেন না তিনি। দায়িত্ব নেয়ার পর 4র্থ দফায় দল দিয়েও নেইমারকে ফেরাননি আনচেলত্তি। বিষয়টি নিয়ে কথা বলেছেন কোচ কার্লো। মাঠে ফিরলেও তার সঙ্গে নাকি আলোচনাই হয়নি এই ইতালিয়ানের। আমার আর কথা হয়নি নেইমারের সঙ্গে। পুরোপুরি সুস্থ ও ফিট হয়ে উঠলে আমরা তাকে দেখব। বাস্তবতা হলো ফেব্রিজিও ব্রুনো জাপানের বিপক্ষে ম্যাচ খুব একটা ভালো করেনি, কিন্তু সিবিএফ স্টাফরা সেটা খেয়াল করেনি। নিজের উন্নতি করা এবং এগিয়ে নেয়ার এটি সঠিক সময়। আমার কাছে সবসময় অগ্রাধিকার ব্রাজিল জাতীয় দল। আমি এমন ফুটবলারদের ডেকেছি যারা জাতীয় দলের কাজটা করতে পারবে। নেইমারকে দলে না নিলেও আনচেলত্তি ফিরিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহোকে। 2022 বিশ্বকাপে ব্যর্থতার পর বাদ পড়েছিলেন দল থেকে, তাকে আবারও ফিরিয়েছেন তিনি। বর্তমানে ফাবিনহো খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদে। এছাড়া দলে খুব বেশি চমক কিংবা পরিবর্তন নেই। গোলরক্ষক হিসেবে আছেন বেন্তো, এডারসন, হুগো। ডিফেন্ডার আলেক্সান্দ্রো, দানিলো, হেনরিক, মিলিতাও, ব্রুনো, গ্যাব্রিয়েল, মাগালায়েস, লুসিয়ানো, মার্কিনিওস, পাওলো, ওয়েসলি। মিডফিল্ডার হিসেবে থাকবেন সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো, ফাবিনহো, পাকেতা। আর ফরওয়ার্ড উইলিয়ান, পেদ্রো, লুইস হেনরিক, কুনহা, রিচার্লিসন, গুয়েস, ভিনি, ভিক্টর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। কে সেরা এমন প্রশ্নে আবারও নিজেকে এগিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিকে নিজের চেয়ে ভালো ফুটবলার মনে করেন না এই পর্তুগিজ তারকা। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া সাক্ষাৎকারে
এমনটাই দাবি করেছেন CR7। নারী ও পুরুষ ফুটবলের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে পেশাদার ফুটবলারদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স। FIFProর একাদশে জায়গা হয়নি ফুটবল দুনিয়ার দুই কিংবদন্তি মেসি রোনালদোর। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন লামিনে ইয়ামাল। সবচেয়ে বেশি ভোট পেয়ে একাদশে আছেন গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। 68 দেশের 26,000 ফুটবলারের মধ্যে ভোটের মাধ্যমে FIFProর এই একাদশ গঠন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত করা হয় FIFProর সেরা একাদশ। শর্ত জুড়ে দেওয়া হয় ফুটবলারদের অবশ্যই 2024 সালের 15 জুলাই থেকে 2025 সালের 3রা আগস্টের মধ্যে অন্তত 30টি অফিসিয়াল ম্যাচ খেলতে হবে। এবছর প্রায় 26,000 পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতে গঠন করা হয়েছে চূড়ান্ত একাদশ। একজন গোলরক্ষক, 3 ডিফেন্ডার, 3 মিডফিল্ডার ও 3 ফরওয়ার্ডের পাশাপাশি একাদশে থাকতে পারেন সর্বাধিক ভোট পাওয়া একজন ফুটবলার, যিনি হতে পারেন যে কোনো পজিশনের। এবার FIFProর প্রাথমিক তালিকায় ছিলেন ফুটবল দুনিয়ার দুই কিংবদন্তি মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তারুণ্যের জয়গানে শেষ পর্যন্ত সেরা একাদশে জায়গা হয়নি তাদের। গত বছরটা দুর্দান্ত কেটেছে জিয়ানলুইজি দোন্নারুমার। PSG-কে ট্রেবল জিতিয়েছেন। শেষটায় কোচ লুই এনরিকের সঙ্গে সম্পর্কের অবনতি হয় পাড়ি জমাতে হয়েছে ম্যানচেস্টার সিটিতে। তবে নিজের অর্জনের খাতা সমৃদ্ধ করার স্বীকৃতি ঠিকই পেয়েছেন। সর্বোচ্চ 13,609 ভোট পেয়ে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। দোন্নারুমার পরেই ইতিহাস গড়ে FIFProর 11-এ জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। দ্বিতীয় সর্বোচ্চ 10,167 ভোট পেয়েছেন এই স্প্যানিশ তারকা। কদিন আগেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। তবে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স তাকে ঠিকই 18 বছর বয়সে সেরা একাদশের টিকিট পেতে সাহায্য করেছে। তার আগে এই রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দখলে। 2018 সালে 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইয়ামাল FIFProর 11-এ জায়গা পেয়েছিলেন। তবে এবারের তালিকাতেও ঠিকই দাপটের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে। 26 জনের প্রাথমিক তালিকার মতো চূড়ান্ত একাদশেও আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী PSG-র আধিপত্য। ট্রেবল জয়ী ফরাসি ক্লাবটির 5 জন জায়গা পেয়েছেন একাদশে। ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো দোন্নারুমা ছাড়াও আছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে। টানা পঞ্চমবারের মতো আছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডিক। প্রথমবারের মতো FIFProর 11-এ আরও আছেন কোল পামার, পেদ্রি। এছাড়াও জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদে দুটি ছড়ানো বেলিংহাম। পুরুষদের পাশাপাশি নারীদের বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়েছে এদিন। পারভিন আক্তার, সময় সংবাদ। 43 ক্লাবের বিরোধিতার পরেও বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল। CCDM অফিসে 2 দিন ব্যাপী দলবদল চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্ধারিত সময় দলবদলে অংশ না নিলে অবনমন করে দেয়া হবে ক্লাবগুলোকে। এমনটাই সময় সংবাদকে নিশ্চিত করেছেন CCDM চেয়ারম্যান আদনান দীপন। এর আগে এবারের প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণে আপত্তি জানিয়ে চিঠি পাঠায় 43 ক্লাব। পরে একই দিনে BCBও পাল্টা নোটিশে অবনমন করে দেওয়ার নির্দেশনা জারি করে ক্লাবগুলোকে। এমন অনিশ্চয়তার মাঝেই এই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর নীতি নির্ধারকরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম BPL। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সাথে থাকবে রাজশাহী। 19 ডিসেম্বর শুরু, 16 জানুয়ারির মধ্যে শেষের আশা। 11টা টিম ছিল, 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা BCBর। বিজয় অঙ্কনের সঙ্গে জায়গা হয়নি ফর্মে থাকা নাইম হাসানের, ফিরেছেন মাহমুদুল জয়। এবং কিছুক্ষণ পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে চ্যাম্পিয়ন্স শোয়ের অপেক্ষা। UCL-এ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। PSG-র প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।